টেড হিউজের মাই ওন ট্রু ফ্যামিলি এটা কিন্তু শুধু একটা কবিতা না, এটা হলো স্বপ্ন আর বাস্তবতার মিশলে প্রকৃতির একটা অসাধারণ শক্তিশালী বার্তা। তো চলুন আজ আমরা একসাথে এই কবিতার গভীর মানেটা খুঁজে বের করি। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, কি হতো যদি বাছেরা সত্যি সত্যি কথা বলতে পারত, বা ধরুন জঙ্গল নিজেই যদি মানুষের এই ধ্বংসলীলার বিরুদ্ধে রুখে দাঁড়াত। শুনতে অদ্ভুত লাগছে তাই না? কিন্তু টেড হিউজ তার কবিতায় ঠিক এই অসম্ভব ব্যাপারটাই কল্পনা করেছেন। তিনি একটা রহস্যময় স্বপ্নের মধ্যে দিয়ে, বলা যেতে পারে, প্রকৃতির নিজের গলা আমাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কবিতাটার শুরুটাই হয় একটা অদ্ভুত রহস্যময় সাক্ষাতের মধ্যে দিয়ে। চলুন আমরাও কবির সাথে সেই জঙ্গলে ঢুকে পড়ি আর দেখি ঠিক কি ঘটেছিল। তো প্রথম অংশে আমরা দেখব জঙ্গলের এক রহস্য, কিভাবে একটা সাধারণ খোঁজ একদম অদ্ভুত একটা দিকে মোড় নেয়। গল্পটা শুরু হচ্ছে এভাবে। কথক, মানে যিনি কবিতাটা বলছেন, তিনি চুপি চুপি একটা ওক গাছের জঙ্গলে ঢুকেছেন। কেন? একটা পুরুষ হরিণ খুঁজছেন তিনি। এখানে কিন্তু এই হরিণ বা স্ট্যাগ এটা শুধু একটা পশু নয়, এটা আসলে বন্য সৌন্দর্য, শক্তি আর প্রকৃতির যে একটা অদম্য আত্মা আছে তারই প্রতীক। আর ঠিক এখানেই গল্পটা একটা মোড় নেয়। জঙ্গলের মধ্যে কথকের দেখা হয়ে যায় এক রহস্যময়ী বৃদ্ধার সাথে। তার পরনে ছেঁড়া ফাটা কাপড়, হাতে একটা গাঁটওয়ালা লাঠি। দেখলে মনে হবে যেন রূপকথার বইয়ের পাতা থেকে কেউ উঠে এসেছে। আর এই বৃদ্ধা একটা অদ্ভুত দাবি করে বসেন, বলেন, তোমার আসল গোপন রহস্যটা তো আমার এই ছোট্ট ব্যাগের মধ্যেই আছে। দেখুন, এই যে বৃদ্ধার চরিত্রটা, এটা কিন্তু লোককথায় খুব পরিচিত। এই ধরনের চরিত্রগুলো সাধারণত প্রকৃতির আত্মা বা অনেক পুরনো জ্ঞানের প্রতীক হয়। আর এই কবিতাতেও ঠিক তাই। তিনি এমন একজন যিনি সবকিছু বদলে দেবেন, মানবতাকে তার নিজের ভুলের সামনে এনে দাঁড় করাবেন। আচ্ছা, এবার আসা যাক কবিতার সেই অংশে যেখানে সবকিছু ওলটপালট হয়ে যায়। বাস্তব আর স্বপ্নের মধ্যেকার দেয়ালটা যেন একদম ভেঙে পড়তে শুরু করে। আর এটাই হলো কবিতার টার্নিং পয়েন্ট। বৃদ্ধা তার ছোট্ট ব্যাগটা খোলেন, আর ঠিক সেই মুহূর্তে কথক যেন দ্বিতীয়বারের জন্য জেগে ওঠেন। তার পুরো চেতনার জগৎটাই এক মুহূর্তে বদলে যায়। এখন প্রশ্ন হল, এই দ্বিতীয়বার জেগে ওঠা মানেটা কি? এটা কিন্তু সাধারণ ঘুম থেকে জেগে ওঠা নয়। এটা হলো চেতনার একটা অনেক গভীর স্তরে পৌঁছে যাওয়া, এমন একটা জাগরণ যা কথকের পৃথিবীকে দেখার চোখটাই চিরদিনের জন্য বদলে দেয়। তিনি এক সম্পূর্ণ নতুন সত্যের মুখোমুখি হন। তো এই নতুন বাস্তবতায় জেগে উঠে কথক কি দেখেন? দেখেন, তিনি এক ভয়াবহ বিপদে পড়েছেন। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে একদল অদ্ভুত লোক, যারা একদৃষ্টি তাকিয়ে আছে, আর তাকে একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। ভাবুন তো অবস্থাটা, চারদিকে কি ভয়ঙ্কর নিস্তব্ধতা। এরপরেই স্বপ্নটা একটা সরাসরি সংঘাতের দিকে এগিয়ে যায়। ওই যে এক দৃষ্টে তাকিয়ে থাকা উপজাতি, তারা এবার তাদের দাবি জানাতে শুরু করে। গাছেরা তাদের বহু দিনের জমে থাকা অভিযোগগুলোর সামনে নিয়ে আসে। আর তখনই আসল পরিচয়টা সামনে আসে। ওই রহস্যময় উপজাতি আসলে কারা ছিল জানেন? তারা ছিল ওক গাছ। আর তারা কথককে বলে, আমরাই তোমার আসল সত্যিকারের পরিবার। কি অসাধারণ একটা লাইন, তাই না? এই এক কথাতেই টেড হিউজ মানুষ আর প্রকৃতির মধ্যেকার সেই গভীর অবিচ্ছেদ্য সম্পর্কের কথাটা মনে করিয়ে দিচ্ছেন। পরিচয় দেওয়ার পরেই আসে সেই মারাত্মক অভিযোগটা। গাছেরা বলে, আমাদের কেটে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে, কিন্তু তোমরা তো একবার ফিরেও তাকাও না। মানে মানুষ যে কি নির্বিচারে তাদের ধ্বংস করে চলেছে, অথচ মানবজাতি এই ব্যাপারে পুরোপুরি উদাসীন, যেন কিছুই হচ্ছে না। এরপর গাছেরা কথকের সামনে, বলা ভালো পুরো মানবজাতির সামনে, একটা চরমপত্র বা আল্টিমেটাম রাখে। দুটো রাস্তা। এক, প্রতিজ্ঞা করতে হবে, যখনই একটা ওক গাছ কাটা হবে তার জায়গায় দুটো গাছ লাগাতে হবে। আর দুই, যদি সেই প্রতিজ্ঞা না রাখা হয় তাহলে পরিণতি হবে ভয়াবহ। ওক গাছের কালো ছাল তাকে ঢেকে ফেলবে, অর্থাৎ মৃত্যু। তো এই যে এত ভয়ঙ্কর একটা স্বপ্ন, এটা কথকে কিভাবে বদলে দিল? এই স্বপ্নটা তার মধ্যে একটা সম্পূর্ণ এবং স্থায়ী পরিবর্তন নিয়ে আসে। তার ভেতরের মানুষটাই যেন অন্যরকম হয়ে যায়। কথক নিজেই কিন্তু এটা পরিষ্কার করে বলেছেন যে এটা ছিল গাছের নিচে দেখা সেই স্বপ্ন, যে স্বপ্নটা তাকে পুরোপুরি বদলে দিয়েছে। তার মানে এটা শুধু একটা সাধারণ স্বপ্ন ছিল না, এটা ছিল একটা নতুন বোধ, একটা নতুন চেতনার জন্ম। আর এই পরিবর্তনটা কত গভীর তা বোঝা যায় এই লাইন দুটো থেকে। বাইরে থেকে দেখলে তার হাঁটা চলা এখনও একটা মানুষের বাচ্চার মতোই, কিন্তু ভেতরে ভেতরে তার হৃদয়টা এখন একটা গাছের হৃদয় হয়ে গেছে। এর মানে কি? এর মানে হলো তিনি এখন প্রকৃতির কষ্ট, প্রকৃতির যন্ত্রণাটা নিজের ভেতরে অনুভব করতে পারেন। সুতরাং কবিতার শেষে আমরা যা দেখতে পাই তা হলো একটা গভীর নৈতিক আর আধ্যাত্মিক জাগরণ।
কথক আর নিজেকে প্রকৃতির থেকে আলাদা কেউ ভাবছেন না। তিনি এখন প্রকৃতির একজন রক্ষক, প্রকৃতির প্রতি তার একটা গভীর দায়িত্ববোধ তৈরি হয়েছে। এতক্ষণ তো আমরা কবিতাটা নিয়ে কথা বললাম, কিন্তু জানেন এই অসাধারণ কবিতার পেছনের মানুষটাকে, মানে কবিকে জানলে এর অর্থটা আরও অনেক গভীর মনে হবে। চলুন এবার একটু পরিচিত হওয়া যাক কবি টেড হিউজের সাথে। টেড হিউজের জন্ম হয়েছিল ১৯৩০ সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে, একদম গ্রাম্য একটা পরিবেশে, প্রকৃতির খুব কাছাকাছি তার বেড়ে ওঠা। আর ছোটবেলার এই অভিজ্ঞতাটাই কিন্তু তার প্রায় সব লেখায় বারবার ফিরে এসেছে। তিনি পরে ব্রিটেনের পোয়েট লরিয়েটের মতো সম্মানও পান এবং ১৯৯৮ সালে মারা যাওয়ার আগে পর্যন্ত সাহিত্যের জন্য এক বিরাট অবদান রেখে যান। আসলে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতায় আমরা যে ভাবনাটা পাই সেটা হিউজের প্রায় সব লেখার মধ্যেই পাওয়া যায়। তিনি প্রকৃতির যে একটা আদিম, বন্য আর অপ্রতিরোধ্য শক্তি আছে সেটার প্রতি ভীষণভাবে আকৃষ্ট ছিলেন। তিনি বিশ্বাস করতেন এই শক্তিটা মানুষের নিয়ন্ত্রণের অনেক বাইরে। আর তাই এই কবিতাটা আসলে একটা খুব জরুরি বার্তা আমাদের দেয়। টেড হিউজ মনে করতেন মানুষ প্রকৃতির প্রভু নয়, বরং প্রকৃতিরই একটা অংশ। আর প্রকৃতির সাথে এই যে আমাদের পারিবারিক একটা বন্ধন, এটাকে যদি আমরা সময় থাকতে স্বীকার না করি তাহলে কিন্তু মানবজাতির ভবিষ্যৎ সত্যিই খুব অন্ধকার। তো কবির জীবন আর তার ভাবনা সম্পর্কে জানার পর আমাদের এই প্রকৃত পরিবার অর্থাৎ প্রকৃতিকে রক্ষা করার যে বার্তা তিনি দিয়েছেন সেটাকে আরও বেশি জরুরি বলে মনে হচ্ছে না? ভাববার বিষয় কিন্তু।